শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটি সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। আমরা শুরুতেই দেখছি তাপসের প্রকৌশলী চক্রের 200 কোটি তদন্ত প্রতিবেদন ধামাচাপা। নিজস্ব সিন্ডিকেটের দুর্নীতিতে নমনীয় ছিলেন তাপস। 15 দিনের তদন্ত শেষ হয়নি, 4 মাসেও মালামাল কেনার 3টি কাজে 9,65,00,000 টাকার দুর্নীতি। বোরহান মিথুন আনিসুর চক্রের দুর্নীতি। নতুন সংযুক্ত এলাকায় সড়ক ও ড্রেনেজ প্রকল্পে 154 কোটি টাকা। 8 লেনের সড়ক প্রকল্পের দরপত্র জালিয়াতি করে লোপাট 30 কোটি টাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকজন প্রকৌশলীকে নিয়ে চক্র গড়ে তুলেছেন সংস্থাটির সদ্য সাবেক মেয়র শেখ ফজলুর তাপস। এই চক্রের মাধ্যমে কয়েকশো কোটি টাকা লোপাট করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও আমরা দেখেছিলাম যে সাবেক যে মেয়র ছিলেন খোকন, তো তিনিও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে শত শত কোটি টাকা তার ব্যাংকে ট্রান্সফার করা হচ্ছে, এই জায়গা থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এটির অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে ছিল। এবং তার দাপটে কিন্তু সেখানে এই যে বিগত সময়গুলো অতিবাহিত হয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের কথা কিন্তু কেউ বলতে পারেনি। উন্নয়নের নানা প্রতিশ্রুতিও কিন্তু দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম যে তার নির্বাচনের সময় তিনি ঘুরে ঘুরে সব জায়গায় গিয়েছিলেন এবং সেখানে নির্বাচনী প্রতিশ্রুতিও দেখা দিয়েছে আমরা দেখেছি। কিন্তু সেখানে সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে খুব বেশি কিন্তু দেখা যায়নি। এবং একই সাথে সেসব এলাকায় যারা জনপ্রতিনিধি ছিলেন, যারা সংসদ সদস্য ছিলেন, যারা কাউন্সিলর ছিলেন, তারাও আসলে তার জন্য আসলে তার লোকদের কারণে কিন্তু সেখানে তারা একেবারে কাজ যে করবার সেটি কিন্তু করতে পারেনি। অর্থাৎ তার এই চক্রের কাছে সবাই কিন্তু ধরাশায়ী ছিলেন। ফলে তার এই চক্রগুলো তার মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছেন এবং সেখান থেকে মাসোহারা পেয়েছেন কিন্তু তিনি। সেই সঙ্গে একটি সংবাদে আমরা দেখলাম আজকে দেশ রূপান্তর করেছে। এর পাশে আমরা একটি ছবি দেখছি দর্শক। অন্তর্বর্তী সরকারের মাস পূর্তিতে গতকাল শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বপ্ন পূরণের আগে দমে যেও না শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা। দর্শক আমরা দেখছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ছাত্র জনতা যেই উদ্দেশ্যে যেই কারণে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই যে সাবেক যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে পতন করেছে, সেই ফ্যাসিস্ট সরকারের কিন্তু তাদের যেই চক্রান্ত সেটি কিন্তু অব্যাহত থাকবে। কারণ তারা কিন্তু শুয়ে শুয়ে বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, শুয়ে শুয়ে তাদের যে স্বপ্ন বাস্তবায়ন করবার চেষ্টা তারা কিন্তু করে যাচ্ছিলেন। ফলে তাদের এই স্বপ্নের মধ্যে যারা বাধা দিয়েছেন, যে তাদের এই দুর্নীতির যা লাগাম যারা টেনে ধরেছেন, সেই ছাত্ররা যাতে তাদের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য যেই উদ্দেশ্যে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে সেই স্বপ্ন থেকে যাতে সরে না যায়, সেই কারণে তাদেরকে কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য মাঠে থাকবার কথা জানিয়েছেন এবং কোনোভাবেই যাতে থেমে না যায় এই স্বপ্ন, সেই কারণে কিন্তু ছাত্রদেরকে সজাগ থাকবার কথা জানিয়েছেন। এবং একই সাথে এই যে বিগত সময়ের সরকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে বর্তমান যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবাই যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করে সে ব্যাপারে কিন্তু তিনি তাগিদ দিয়েছেন। দর্শক আমরা দেখছি মব জাস্টিস করা যাবে না মাহফুজ। কমল নতুন সরকারের প্রথম মাসেই আগস্টে মূল্যস্ফীতি কমে হয়েছে 10.49%। অসমে টাকা ছাপানোয় বেড়েছে মূল্যস্ফীতি। তথ্য গোপন করে সরকারকে প্রায় 41,000 কোটি টাকা ঋণ। ছাত্রলীগের পঙ্গু সাবেক নেতাকে পিটিয়ে হত্যা। ছাত্র নাগরিকের ঐক্যই জাতীয় অর্জন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাক্ষাৎকার নিয়েছেন আমজাদ হোসেন হৃদয়। সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে অবাক হয়েছে। ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব আখতার তারেক রহমান বললেন, ভোটের অধিকার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের তাগিদ প্রধান উপদেষ্টার। পুনর্বাসনের পাশাপাশি প্রত্যাবাসনে বেশি জোর দিতে হবে। দর্শক আমরা দেখছিলাম কক্সবাজার, টেকনাফ, ওখিয়া এবং বান্দরবানের সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশ কিন্তু মাঝে কিছুদিন বন্ধ থাকলেও এখন কিন্তু রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ কিছুটি কিন্তু কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা এর আগেও দেখেছিলাম কয়েকদিন আগে একসাথে 8,000 রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে এবং নতুন করে আবারও কিন্তু রোহিঙ্গাদের স্রোত শুরু হয়েছে। এইভাবে যদি দু একটি জায়গা দিয়ে, দু একটা বর্ডার সীমান্ত দিয়ে যদি এইভাবে রোহিঙ্গারা প্রবেশ করতে শুরু করে, তাহলে বাকি যেসব রোহিঙ্গারা এখন বিপাকে রয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণে,
তারাও কিন্তু বাংলাদেশের এই সীমান্তগুলোতে ঢুকতে পারে। ফলে এখন থেকেই কিন্তু আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম যে আগে যারা রোহিঙ্গাদের বাংলাদেশ মানবিক কারণে স্থান দিয়েছিল, সেসব মানবিক কারণে তাদেরকে স্থান দিয়ে এখন বাংলাদেশ কিন্তু বিপাকে রয়েছে। আমরা আন্তর্জাতিক সব সম্মেলনগুলো, সেমিনারগুলোতে দেখেছি যারা সরকার প্রধানের দায়িত্বে থাকেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন রোহিঙ্গা সমস্যার সমাধান করবার জন্য। এখন কিন্তু এই যে রোহিঙ্গা যারা, তারা কিন্তু বাংলাদেশের জন্য বোঝা হয়ে গেছে। বিশেষ করে ওইসব এলাকায়, যেসব এলাকায় রোহিঙ্গাদের প্রবেশ রয়েছে, কক্সবাজার, বান্দরবান, ওই এলাকার মানুষগুলো কিন্তু একেবারে যারা বাংলাদেশি নাগরিক তাদের কিন্তু আসলে পুরো এক ধরনের বিপর্যয়ের মুখোমুখি তারা কিন্তু বসবাস করছেন এবং নিরাপত্তারও কিন্তু অনেক বেশি ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশে অবাধে অবৈধ যে অস্ত্র মাদকের যে ব্যবসা সেটি কিন্তু রমরমা হচ্ছে এই রোহিঙ্গাদের হাত ধরে। ফলে নতুন করে যাতে রোহিঙ্গারা অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারে কেন্দ্রীয় বিশিষ্টজনরা বলেছেন। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন। কুইক রেন্টালে কুইক অর্থ পাচার, ক্যাপাসিটি চার্জের নামে গেছে বিলিয়ন বিলিয়ন ডলার। বেগম সাহেবরা এখনও ধরাছোঁয়ার বাইরে, অর্থ পাচার পরে করে কানাডায় বেগম পাড়া। দুলনের অর্থ পাচার, নথিপত্র গায়েব, সোনা চোরাচালান অনুসন্ধানে মাঠে নামছে বিএফআইইউ, নীরব শুল্ক গোয়েন্দা। হতাহতের বিষয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন ডক্টর ইউনূস। রাষ্ট্র গঠনের সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যৎ থাকবে না, শিক্ষার্থীদের সুপারিশ। একদিনেই ঢুকেছে 500, অপেক্ষায় 40,000। আমরা বলছিলাম একটু আগেই, রাখাইনে মংডুতে বেড়েছে যুদ্ধের তীব্রতা। ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, তৃতীয় দেশে পুনর্বাসনের আহ্বান। সোনা ডলার ইউরোতে ঘুষ, আমলাদের বাসাবাড়িতে অভিযান চালানোর দাবি ব্যবসায়ীদের। খোলা বাজার থেকে করা ডলার ইউরো নিচ্ছে নজরদারি জরুরি। শহীদের সম্পদ অনুসন্ধান শুরু, বন বিভাগের জমিতে চা বাগান, কানাডার বেগম পাড়ায় বাড়ি। আহসান এস মনসুর, দুর্বল অবস্থায় 10 ব্যাংক। 8 দফা কর্মসূচি নিয়ে নাগরিক কমিটি, শাহজাহান খান কারাগারে, ইনু ফের রিমান্ডে। রয়েছে ইত্তেফাক। এসএন কর্পোরেশনেই 15 বছরে 12 জন মারা গেছে, শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু। দেউলিয়া হওয়ার পথে 10 ব্যাংক গভর্নর, তবে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল তেজগাঁওয়ে তার কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এই সুযোগ হাতছাড়া হলে রাষ্ট্র থাকবে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস, ভারতের সঙ্গে সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে। এতদিন যারা আনন্দের উৎপাট করেছিল তারা চুপচাপ বসে থাকবে না। গুমের ঘটনা তদন্তে সারা দেশে যাবে কমিশন, প্রথমে বৈঠকে দ্রুত কোনো বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত। আশুলিয়ায় অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। অপ্রীতিকর ঘটনায় রাতে 30টি কারখানায় ছুটি, যৌথ বাহিনীর অভিযানে আটক 4। দর্শক, আমরা দেখছিলাম যে আশুলিয়া, গাজীপুর এবং সাভারের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলোতে কয়েকদিন ধরেই এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। ফলে মালিকেরা নিরাপত্তার কারণে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রেখেছিলেন। সেই সব জায়গা থেকে আমরা দেখেছিলাম যে বিজিএমই বিকেএমইর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং সরকারের যারা দায়িত্বে রয়েছেন শিল্প উপদেষ্টা থেকে শুরু করে তারাও কিন্তু বলেছিলেন যে একযুগে সবগুলো গার্মেন্টস প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। আমরা সেই কারণে আমরা দেখেছিলাম যে এখন সব শ্রমিকদের মধ্যে যে বিক্ষোভ ছিল, শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছেন। অনেকেই বলছিলেন যারা আসলে শিল্প প্রতিষ্ঠানের মালিক, তারা বলছিলেন যে আসলে এইসব অস্থিরতা যারা তৈরি করেছিলেন তারা আসলে কেউই শ্রমিক নন। শ্রমিকদেরকে মুষ্টিময় কিছু মানুষ শ্রমিকদেরকে ব্যবহার করে একজন অস্থিতিশীল পরিস্থিতি দেশে তৈরি করবার চেষ্টা করছেন। ফলে এখন আসলে এই যে পরিস্থিতি দ্রুত যেভাবে স্বাভাবিক হচ্ছে, কর্মস্থলে যেভাবে গার্মেন্টস শ্রমিকরা যোগ দিচ্ছেন, ফলে পরিস্থিতি খুব বেশি স্বাভাবিক হয়েছে। আমরা গতকালকেও দেখেছিলাম যে যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে। অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, কলারোয়ায় বিশাল জনসভায় তারেক রহমান। রয়েছে যুগান্তর। মধ্যপাড়া গ্রানাইট কোম্পানির 600 কোটি টাকা লোপাট, ঘুষে পাল্টে যায় প্রতিবেদন। স্পর্শকাতর এই ঘটনার প্রভাবমুক্ত তদন্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ফেঁসে যাবেন অনেক রাঘব বোয়াল। 13 জনকে আসামি করে মামলার সুপারিশ করেন প্রথম অনুসন্ধান কর্মকর্তা। ঊর্ধ্বতনদের যোগ সদস্যে 10 কোটি টাকার বিনিময়ে অভিযোগ পরিসমাপ্তির সুপারিশ দ্বিতীয় কর্মকর্তার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার তেজগাঁও কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস, স্বপ্ন পূরণের আগে দমে যেও না, যেটি শুরুতেই আমরা বলছিলাম, আলোচনা করছিলাম বিষয়টি নিয়ে। রাজনাথের বক্তব্যে অবাক হয়েছি পররাষ্ট্র উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা ব্রিফিং, পাচারের অর্থ ফেরাতে টাস্ক ফোর্স গঠন হচ্ছে। সংবাদ সম্মেলনে গভর্নর, দুর্বল ব্যাংক বন্ধ হবে না, সবল করা হবে। কলারোয়া জনসভায় তারেক রহমান, ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন। রাষ্ট্র পুনর্গঠনের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, নেতৃত্বে নাসিরুদ্দিন আক্তার, সামান্তা, নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়। কালের কণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে, 100 কোটির বাগান বাড়ি ঘুষ নেন জিয়া, আয়না ঘরের কারিগর। আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের মূল পরিকল্পনাকারী ছিলেন
জিয়াউল হাসান। ফোন কলে আড়ি পাতা মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড করা হতো তার তত্ত্বাবধানে। বরখাস্ত হয় সামরিক কর্মকর্তা, গ্রেপ্তার হন 7 আগস্ট। শিশুকন্যা জয়িতার নামে রেজিস্ট্রি দেখানো হয়েছে 10 বিঘা জমি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বাগানবাড়িটি উপহার দেন রফিকুল ইসলাম। যা 18 থেকে 2020 সালে কেনা হয় এসব জমি রেজিস্ট্রি দলিলে রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গেছে। দর্শক, সামরিক কর্মকর্তাদের মধ্যে শেখ হাসিনা সরকারের সময় যে সবচেয়ে প্রভাবশালী একজন কর্মকর্তা ছিলেন জিয়াউল হাসান, তার যে আসলে দুর্নীতির খবর, সেই দুর্নীতির খবরগুলো এখন কিন্তু সবার সামনে আসছে এবং সে কীভাবে সম্পত্তিগুলো আদায় করেছেন এবং একই সাথে সরকারকে কীভাবে তিনি ফায়দা লুটে দিয়েছেন এবং সরকারকে সুবিধা দিয়ে তিনি কীভাবে সুবিধা নিয়েছেন, সেই সব খবর কিন্তু এখন প্রকাশিত হচ্ছে। এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পরে তিনি কিন্তু আটক হন 7 আগস্ট। সেই 7 আগস্টের পর থেকেই তার যেই কর্মকাণ্ডগুলো সেগুলি বেরিয়ে আসছে। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে 100 কোটি টাকার বাগানের ঘুষ নেন জিয়া। অর্থাৎ এই যে দর্শক, বাংলাদেশে যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, এখন 100 কোটি টাকাও কম মনে হয় এই দুর্নীতিবাজদের ভিড়ে। এখন হাজার হাজার কোটি টাকা লোপাটের ঘটনা খবরাখবর কিন্তু প্রতিদিনই প্রকাশিত হয়। সেখানে 100 কোটি টাকা কিন্তু একেবারেই নগণ্য। আসলে আমরা দেখছি যে আসলে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, যেখানে এক একজন উপহারই পেয়েছেন 100 কোটি টাকার সম্পত্তি। কিভাবে তারা এগুলো করলেন সেটি নিয়ে আসলে এখন কিন্তু কাজ করা দরকার, অনেকেই বলছেন। শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় ডক্টর ইউনূস। ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ন্যায্যতার ভিত্তিতে, স্বপ্ন পূরণে আগে দমে যেও না, মব জাস্টিস বরদাস্ত করা হবে না, মাহফুজ। কলারোয়ায় জনসভায় তারেক রহমান, বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে, ব্যবসায়ীদের ভ্যাট অডিটের নামে হয়রানির দিন শেষ, দৈব চয়নের ভিত্তিতে করা যাবে না অডিট। 10 ব্যাংক দেউলিয়া হওয়ার পথে গভর্নর, অভিমত নিরাপরাধ কেউ যেন ঢালাও মামলার শিকার না হন। জামায়াত সেক্রেটারি জেনারেল জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আজমির দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত। নাগরিক মত বিনিময় সভায় 2 সমন্বয়ক মানুষের আস্থা ফিরিয়ে না আসা পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকা দরকার। 56 সদস্যের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, নাসিরুদ্দিন আহ্বায়ক, আক্তার সদস্য সচিব। কেন্দ্রীয় ব্যাংক থেকে 2.25 লাখ কোটি টাকা ধার আগস্টেই। শ্রমিক অসন্তোষে শিল্পের ক্ষতি 5,000 কোটি টাকা। অস্থির পোশাক শিল্প, সকালে খোলা দুপুরে বন্ধ 45 কারখানা। জানাবো জনকণ্ঠের সংবাদ শিরোনাম। প্রথমবার বিতর্কে কমলা ট্রাম্প, মুখোমুখি হচ্ছেন কাল। জনগণের প্রত্যাশা পূরণের পথে অন্তর্বর্তী সরকার, 1 মাস পূর্তিতে বিশ্লেষকদের অভিমত। যে সুযোগ তোমরা এনে দিয়েছ তার সদ্ব্যবহার করব, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ে প্রধান উপদেষ্টা। মুন্সিগঞ্জের সার্জিস, এখন সময় মানুষের আস্থার প্রতিদান দেওয়ার, আগের চেয়ে ভালো আছেন মুক্ত খালেদা জিয়া। গণহত্যা মামলা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, চিফ প্রসিকিউটর। এডিবির কাছ থেকে পাওয়া যাবে $40 কোটি, সহায়তা অব্যাহত রাখবে জাইকা, অস্ট্রেলিয়া অর্থ উপদেষ্টা। ভূমিহীন থেকে 1000 কোটি টাকার মালিক শাহরিয়ার আলমের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক। দুবাই ফিরে গেলেও বিমান, ড্রিমলাইনারের সামনের কাছে ফাটল। দিল্লির বক্তব্যে ঢাকা উদ্বিগ্ন নয় বরং বিস্মিত, সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা। অরুণাচলের 60 কিলোমিটার ভেতরে ঢুকেছে চীনা সৈন্যরা। নিরাপত্তা কর্মীদের হাতে পা বেঁধে ভবনে ঢুকে ডাকাতরা, গুলশানে ব্যাংক ডাকাতির চেষ্টা। রয়েছে সময়ের আলো। 1 মাসেই দৃশ্যমান সংস্কার আশা যাচ্ছে ব্যাংক ও আর্থিক খাতে। সংবাদ সম্মেলন গভর্নর, দেউলিয়ার পথে 10 ব্যাংক, এই ব্যাংকের 95% আমানত সম্পূর্ণ নিরাপদ। শিক্ষার্থীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বপ্ন পূরণে আগে দমে যেও না, দুনিয়ার মানুষ তোমাদের কাছে জানতে চাইবে কোন মন্ত্র দিয়ে এই বিপ্লব করেন সব। ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ন্যায্যতার ভিত্তিতে। রাজধানী কেন্দ্রের শহীদ মিনার প্রাঙ্গণে রোববার আত্মপ্রকাশ করেন নতুন সংগঠনটি জাতীয় নাগরিক কমিটি। বন্যায় কৃষিসহ 3 খাতে ক্ষতি 5,914 কোটি টাকার বেশি। ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, মায়ের সঙ্গে বাবার মরদেহ নিতে মর্গে নবজাতক। আরব আমিরাত ফেরত হারুন, সাজার কথা শুনে কান্নায় ভেঙে পড়ি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক। স্বর্ণাকে পেছন থেকে গুলি করে বিএসএফ, মা হাতটা ছেড়ে দাও, আমি আর বাঁচব না, যাওয়া হলো না মামার বাড়ি। মৌলভীবাজারের কালনিগড় গ্রামে এখন শোকে স্তব্ধ, স্বর্ণা পড়া লেখায় ছিল মেধাবী। রয়েছে প্রথম আলো। লাখ লাখ কোটি টাকা ঋণ, ব্যাংকে জমা 26,000 কোটি। আসালমের পরিবার ও প্রতিষ্ঠান, 6টি ব্যাংকে আসালম সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসেবে প্রাথমিকভাবে বিপুল অর্থ পাওয়া গেছে। কর্মকর্তারা আরও তদন্ত চালাচ্ছেন। শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়, স্বপ্ন পূরণে আগে দমে যেও না, শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টা। দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। মোদী সাহায্যটির মুঠো আলগা হচ্ছে। ব্যাংকে রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, আহসান মনসুর বললেন। দুর্বল ব্যাংকের সহায়তা দেওয়া হচ্ছে, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূত করা হবে।
তদন্ত কমিশনের প্রথম বৈঠক, গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে, কথার লড়াই হবে সমানে সমান। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে, এই সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি দর্শক। ডেইলি স্টারের আজকে প্রধান শিরোনাম, ডোন্ট স্টপ টিল দ্য জব ইজ ডান, ইউনুস টেল অর্গানাইজার অফ স্টুডেন্ট মুভমেন্ট অ্যাবাউট বিল্ডিং আ নিউ বাংলাদেশ। আমরা দেখছিলাম সবগুলো পত্রিকায় একই সংবাদ করেছে যে আসলে স্বপ্ন পূরণ হওয়ার আগেই আসলে কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার আগে তোমরা থেমে যেও না, সেটি বলা হচ্ছিল। ওয়ান্ট টু মেক পিপল ফিল দে ওন দ্য স্টেট। একটি ইন্টারভিউ দেখছি আমরা। মোর সারপ্রাইজ দেন ওভরিড ফরেন অ্যাডভাইজার সেইজ অন রাজনাথ সিং কমেন্ট, বিবি টু রেস্কিউ প্রবলেম ব্যাংক। কৃষকের মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানালাম। আজকে যে বিষয়গুলো উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে যে ডক্টর মেহদী ইউনূসের সাথে যে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রদের সাথে, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে তাদের সাথে কথা হয়েছে এবং তাদের যে স্বপ্ন তারা বাস্তবায়ন করেছে, রক্তের বিনিময়ে যে স্বাধীনতা দ্বিতীয়বার মতো স্বাধীন করে নিয়েছেন, সেই স্বপ্ন যাতে বাস্তবায়নের আগে তারা দমে না যায়, সেই পর্যন্ত তারা তাদের অধিকার আদায় মাঠে থাকে, সেই ব্যাপারে কিন্তু তিনি বলেছেন। এবং একই সাথে আমরা দেখলাম যে ভারতের বিষয়ে কথা হয়েছে, আসলে ভারতের ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক অব্যাহত রাখবেন। এবং একই সাথে দর্শক একটি বিষয়, সেটি হচ্ছে যে গতকালকে যদিও পত্রিকাগুলোকে ছোট করে সংবাদ শিরোনাম করা হয়েছে, কিন্তু কিছু মানুষের জন্য এটি অনেক বড় সংবাদ। সেটি হচ্ছে বাংলাদেশের ব্যাংক অবস্থাগুলোর আর্থিক খাতের যে অবস্থা, সেটি বেশ অনেকদিন ধরেই নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। এরই মধ্য দিয়ে অর্থ উপদেষ্টা যেটি আসলে বললেন যে আসলে যে আরও 10টি যে ব্যাংকগুলো রয়েছে, সেসব ব্যাংক দুর্বল অবস্থায় রয়েছে, সেসব ব্যাংকের যে অনেকেই আবার সেটি নিয়ে সংবাদ শিরোনাম বলছে যে 10 ব্যাংক প্রায় দেউলিয়ার পথে। তাহলে এই যে যারা ব্যাংকের গ্রাহক রয়েছেন, সেসব গ্রাহকরা কিন্তু ইতিমধ্যেই শঙ্কার মধ্যে রয়েছেন যে আসলে তাদের টাকা ফেরত পাবেন কিনা, বা তাদের এই ব্যাংকগুলোর সাথে লেনদেন করা উচিত হবে কিনা, সেটি নিয়ে নানান ধরনের শঙ্কা আলোচনা রয়েছে। তবে তিনি কিন্তু যেটি স্পষ্ট করে বলেছেন সেটি আসলে যে এই ব্যাংকগুলো বন্ধ হবে না, এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে রিফান্ড করা হবে, আবার সেখান থেকে যেগুলো যাতে এই ব্যাংকগুলো আবার চলতে পারে সেই অবস্থায় চেষ্টা করা হবে। যদি না পারে তাহলে সেই ব্যাংকগুলো কিন্তু অন্য ব্যাংকগুলোর সাথে একীভূত করা হবে। আমরা দেখছিলাম এর আগেও বেশ কয়েকটি ব্যাংকে একীভূত করা হয়েছে, যেগুলো শক্তিশালী দুর্বল ব্যাংক, শক্তিশালী ব্যাংকের সাথে আমরা দেখছিলাম যে একীভূত করার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে বেশ কিছু সংবাদ প্রাধান্য পেয়েছে, সেটি হচ্ছে যে ইন্ডিয়ার রাজনাথ সিং যেই মন্তব্য করেছিলেন তাদের সেনাবাহিনীদেরকে প্রস্তুত থাকতে, সেটি নিয়ে বাংলাদেশে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যে আসলে সেটি কি বাংলাদেশকে উদ্দেশ্য করে তিনি বললেন কিনা। আমরা দেখেছিলাম যে এখন কিন্তু ভারতের সাথে চীনের যে সম্পর্ক, সেটি খুব ভালো যাচ্ছে না। আমরা দেখি ইতিমধ্যেই গতকালকেও বেশ কয়েকটি গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম এবং ভারতের কয়েকটি পত্রিকার মধ্যে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে আমরা দেখছিলাম যে 7 সিস্টার যেগুলো রয়েছে, এর মধ্যে কিন্তু চীন প্রায় 80 কিলোমিটার ভিতরে চীন ঢুকে গিয়েছে এবং সেখানে তাদের সেনারা তাদের যেই অবস্থান সেটি নিশ্চিত করেছেন। সেখানে যেই সীমানাগুলো রয়েছে, সেই সব সীমানার মধ্যে চীনের সেনা কর্মকর্তারা তাদের যেই নামকরণ লিখিত বর্ডার, সেগুলো কিন্তু লিখে রেখেছেন। এটি নিয়ে আসলে নানান মন্তব্য রয়েছে। তবে ভারত থেকে কয়েকজন কিন্তু বিষয়গুলো অস্বীকার করেছেন। তারা বলেছেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তারা 80 কিলোমিটার ভিতরেও যায়নি। তবে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম এবং বাংলাদেশেরও বিভিন্ন গণমাধ্যম আমরা দেখেছি এটিকে সংবাদ শিরোনাম করেছিল। তবে এই যে পরিস্থিতি, সেটি কি আসলে রাজনাথ সিং কি চীনের জন্যই বলেছেন নাকি বাংলাদেশের জন্যই বলেছেন, সেটি কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি, সেটি কিন্তু বোঝা যায় না। আমরা আরও বেশ কিছু সংবাদ দেখছিলাম পত্রিকাগুলোর মধ্যে, যেগুলো উল্লেখযোগ্য ছিল। তার মধ্যে আমরা দেখেছিলাম যে দুর্নীতির যে সংবাদ, সেই দুর্নীতির সংবাদগুলো প্রাধান্য পেয়েছে। বিশেষ করে আমরা দেখলাম যে জিয়াউল আহসান, যিনি সামরিক কর্মকর্তা ছিলেন, সাবেক সরকারের সামরিক কর্মকর্তা, সেই সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যেই দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় আমরা বিশেষ করে গুম হওয়া মানুষের আমরা দেখছিলাম যে একটি প্রকাশিত হয়েছে যে গুম হয়েছিলেন যে মানুষগুলো, এই গুমের যে হত্যাকর্তা সেটি কিন্তু জিয়াউল আহসান, তার যে দুর্নীতির খবর সেটিও কিন্তু প্রতিনিয়ত এখন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। দর্শক, এর মধ্য দিয়ে আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবর নিয়ে। এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠানে আগামীকালকে দেখা হবে একই জায়গায়, একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।